অ্যাটম বোমা, তুমি দিন দিন কিন্তু ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছ। এরকম করলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আর মেপে মেপে আদর দিতে হয়, কিন্তু আমি তো মেপে মেপে আদর দিতে পারি না। ইয়াশ ভুরু কুচকে মজা করে তাকাতেই ইয়ানা তার দিকে ঠোঁট বাঁকিয়ে দুষ্ট ভঙ্গিতে চোখ করল। বাজে কথা বলেন কেন আপনি? আপনাকে বিরক্ত করতে আমার ভীষণ ভালো লাগে। আমি একদমই আদর চাইছি না। ইয়াশ এক মুহূর্ত স্তব্ধ থেকে হেসে ফেলল। তারপর কোমল ভঙ্গিতে ইয়ানাকে কোলে নামিয়ে খাটের ধারে বসিয়ে দিল। তার চোখে মুখে ছিল স্নেহের ছায়া, ঠোঁটে মৃদু মমতার রেখা। হ্যাঁ হ্যাঁ, জানি, আমি সব জানি। একটু থেমে গম্ভীর গলায় বলল, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত ফ্রেশ হয়ে না আসছি তুমি একদমই এখান থেকে নড়বে না, ঠিক আছে? ইয়ানা নিঃশব্দে তার দিকে তাকালো। চোখে মুখে এক ধরনের সরল মায়া ছড়িয়ে পড়ল, যেন ভিড়ের ভেতরে এক নির্ভরতার আলো। লক্ষ কোটি মেয়ের মতো শান্তভাবে মাথা নেড়ে সে বলল, আচ্ছা, আমি এখানেই থাকবো। ইয়াস মিষ্টি হাসি দিয়ে ঝুঁকে এলো, কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। সেই একটুখানি চুমুতেই ইয়ানার বুক ভরে গেল অদ্ভুত উষ্ণতায়, যেন সব রাগ অভিমান খুনসুটি মিলেমিশে নিখুঁত এক ভালোবাসার মুহূর্ত হয়ে উঠল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ইয়াস বাথরুমের দিকে চলে গেল। পেছনে রইল ইয়ানা, চুপচাপ বসে, কিন্তু চোখে মুখে এক অপার শান্তি আর গোপন হাসি। সামির দরজার কাছে এসে থমকালো। অফিস থেকে ফিরে সে প্রতিদিনের মতো ভেবেছিল আজকেও এক ঝলক খুনসুটি কিংবা ছোটখাটো অভিযোগ শুনতে হবে, অথচ আজ সবকিছুই অদ্ভুত নীরব। ঘর জুড়ে চাপা এক নিস্তব্ধতা, আর ঐশী যেন ভাসছে সেই নীরবতার মাঝখানে। পড়ার টেবিলের সামনে সে কেমন কাঠের পুতুলের মতো বসে আছে, বই খোলা, কলম পড়ে আসে ঠিক পাশে, কিন্তু চোখ যেন অন্য কোথাও, অনেক দূরে। কি ব্যাপার পিচ্ছি ম্যাডাম, কি করেন আপনি? অফিসের একটা কোণের টেবিলে নামাতে নামাতে স্বামীর কথাটা জুড়ে দিল, আদা মজা আদা কৌতূহলে। কোনো উত্তর নেই, শুধু নিলুপ্ত মুখে তাকিয়ে থাকা এক ফাঁকা শূন্যতা। স্বামীর ভ্রু কুচকে কিছুক্ষণ ঐশীকে লক্ষ্য করলো। আজ কি এমন কিছু হয়েছে? সকালটা তো ভালোই কেটেছে, ঝগড়া হয়নি, হাসাহাসি করেই বেরিয়েছিল সে। এমনকি দুপুরেও ফোনে কতক্ষণ গল্প করেছে তারা। তাহলে হঠাৎ এ গম্ভীরতা কেন? নিজেকে শান্ত করতে স্বামীর সিদ্ধান্ত নিল আগে ফ্রেশ হয়ে আসুক, তারপর না হয় ব্যাপারটা খোঁজা যাবে। প্রায় 20 মিনিট পর সে ফিরে এলো। চুলে পানি টপ টপ করছে এখনো, অথচ ঘরে ঢুকেই আবার একই দৃশ্য। ঐশী যেন সময় আটকে গেছে, এক বিন্দু নড়াচড়া নেই, একইভাবে পড়ার টেবিলে বসে আছে। সামিরের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। এই মেয়েটা যার মুখে না থাকলে হাজারো গল্প, যার ঠোঁটে না থাকলে ছোট ছোট খুনসুটি, সে যদি হঠাৎ একদম চুপ হয়ে যায়, তার মানে নিশ্চয়ই কিছু বড় ব্যাপার আছে। সে আর চুপ থাকতে পারল না, ধীরে ধীরে ঐশীর সামনে গিয়ে দাঁড়ালো। কণ্ঠে এখন আর মজা নেই, শুধু উদ্বেগের ছোঁয়া। কি হয়েছে তোমার পিচ্ছি, এভাবে চুপ করে বসে আছো কেন? ঐশী কোনো উত্তর দিল না, নিঃশব্দে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পায়ের শব্দটুকুও যেন অনিচ্ছাকৃত নরম ভারী। দরজার দিকে হাঁটতে শুরু করতে সামির হঠাৎ হাত বাড়িয়ে এক টানে তাকে নিজের বুকে টেনে নিল। চমকে ওঠা ঐশীর শরীর সামিরের বুকে আটকে গেল। শক্ত হাতে কোমর জড়িয়ে ধরে সামির থেমে থেমে বলল, কি হয়েছে পিচ্ছি, আমার সাথে রাগ করছো নাকি? কিন্তু আমি তো আজকে কোনো খারাপ কিছু বলিনি। ঐশীর গলা ভারী, চোখে জমে থাকা অভিমান ঝরে পড়ল কোথায়। কি বললেন আপনি? হ্যাঁ, বিয়ে হলো 1 মাস প্রায়, আর এখনো আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন না। আজকে আমার বান্ধবী ফোন করেছিল, প্রথমে জিজ্ঞেস করলো তোকে কোথায় কোথায় নিয়ে গেছে তোর হাজবেন্ড। আমি কি উত্তর দিই, কিভাবে বলি? আপনি তো আমাকে কোথাও নিয়ে যাননি। কথা শেষে চোখ নামিয়ে ফেলল ঐশী, ঠোঁট ফুলিয়ে অভিমানটা আরো স্পষ্ট করে তুলল। সামির হেসে ফেলল, বুকের ভেতর অদ্ভুত এক ভালোবাসার স্রোত বইল। মেয়েটা সত্যি বাচ্চা, মনে মনে ভাবল সে। আচ্ছা যাবো তো, অফিসের কাছে চাপ ছিল বলে পারিনি। কণ্ঠটা ছিল স্নিগ্ধ, যেন আদরে ভরিয়ে দিচ্ছে। ঐশী মুখ ঘুরিয়ে বলল, এখন আর যেতে হবে না। সামির হালকা হেসে চোখে চোখ রাখল। আমি যাবই, আমার বউকে নিয়ে যাব।
ঐশীর মনে আনন্দের ঢেউ উঠল, কিন্তু অভিমানী মেয়ের স্বভাব মুখে তা প্রকাশ করলো না। উল্টো গম্ভীর ভান করে বলল, ছাড়ুন আমাকে। কিন্তু সামির ছাড়লো না, বরং আরো জোরে জড়িয়ে ধরলো তাকে। বুকের ভেতর চাপা উষ্ণতা, বাহুর আঁকড়ে ধরা শক্তি যেন জানিয়ে দিল এই মেয়েটাই তার পৃথিবী। আস্তে আস্তে স্বামীর মুখ নামিয়ে আনলো, ঐশীর কপালে নরম চুমু এঁকে দিল। ঐশী চোখ বন্ধ করে ফেললো। মুহূর্তটা যেন আটকে গেল সময়ের গহীনে। অভিমানের সবটুকু গলে মিলিয়ে গেল এক অব্যক্ত ভালোবাসার নীরব স্বীকৃতিতে। একটু পরেই ঐশী টের পেল স্বামীর ঠোঁট তার গলা ছুঁয়ে যাচ্ছে, ঘাড় ভেয়ে নামছে উষ্ণ চুমুর রেখা। শরীর কেঁপে উঠল ঐশীর। তাড়াহুড়া করে চোখ মেলে দিল সে। স্বামীর, আমি আমি রাতে খাইনি, খাবো। কিন্তু স্বামীর যেন অন্য এক ঘোরে ডুবে আছে। চোখে নেশা মেশা মায়া, ঠোঁটে হাসি। চুমুর ফাঁকে ফাঁকে ধীর কণ্ঠে ফিস ফিস করে বলল, খাচ্ছি তো। ঐশীর এবার কপাল চাপড়াতে ইচ্ছে করলো। সত্যি এই মানুষটার কাছে এলেই মনে হয় সে নিজের সবকিছু ভুলে যায়। খাবার ঘুম কিছুই আর মাথায় থাকে না। অভিমান ভরা চোখে তাকিয়ে বলল সে। আমি ভাত খাবো। কিছুটা জোর করেই বলল কথাটা। স্বামীর হঠাৎ মুখ তুলে তাকালো, তারপর ভুরু কুচকে নাটকীয় ভঙ্গিতে বলল, আমার রোমান্টিক মুডের 12টা বাজানোর জন্য তুমি সেরা পিচ্ছি। ঐশী আর ধরে রাখতে পারলো না, মুখ টিপে হেসে ফেললো, চোখে দুষ্ট ঝেলে। স্বামী ঝুঁকে এসে ঠোঁটে শব্দ করে একখানা চুমু এঁকে দিল। তারপর ভান ধরা বিরক্তির সুরে বলল, চলুন খেতে যাই। এবার আর প্রতিবাদ করলো না ঐশী, চুপচাপ হাসি মুখে সামিরের পিছু নিল। সামিরকে এভাবে হাঁটতে দেখে তার বুক ভরে উঠল অদ্ভুত এক উষ্ণতায়। মনে মনে ঐশী বলল, বেচারা আমার স্বামীর অভিমানী বউকে খুশি করতে গিয়ে সব সময় শেষমেশ রোমান্টিক মুডে 12টা বাজে। খাবার টেবিলে পৌঁছে ইয়াস দেখলো আগে সেখানে বসে আছে সুফিয়া চৌধুরী আর আফজাল চৌধুরী। দুজনের চোখে মুখে যেন অপেক্ষার ছাপ স্পষ্ট। সুফিয়া চৌধুরী মমতার হাসি হেসে বললেন, আয় বাবা, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। ইয়াশ আর ইয়ানা কই রে? কথা শেষ হতেই সিঁড়ি দিয়ে নামলো ইয়ানা। আগে তার পেছনে ধীর পায়ে ইয়াস, যেন চোখে চোখ রাখছে যদি কোথাও হোঁচট খেয়ে পড়ে যায়। বেচারা ইয়াস সারাদিন বাড়ির প্রতিটি কোণে কার্পেট বিছিয়ে রেখেছে, শুধু এই ভয়েই যে স্ত্রী যেন কোথাও পা পিছলে না পড়ে। অবশ্যই ইয়ানা এই বাড়তি সাবধানতাকে একেবারেই পছন্দ করে না। সে বহুবারই আপত্তি করেছে, কিন্তু ইয়াসের কানে যেন কথাগুলো পৌঁছায় না। ভালোবাসার এই অদ্ভুত জেদে সে অটল। প্রথমে ইয়ানা, তারপর তার পাশে এসে বসলো ইয়াস। খাবারের থালা সাজাতে সাজাতে সুফিয়া চৌধুরী আবার বললেন, শোনো ইয়ানা, এভাবে রাত অবধি না খেয়ে বসে থাকা ঠিক না, তোমার কষ্ট হবে। আবার যদি বাচ্চার কিছু হয়। ইয়াস সঙ্গে সঙ্গে মায়ের কথা সমর্থন জানালো। একদম ঠিক বলেছ মা, আমি কতবার বলেছি, কিন্তু আমার কথা শুনতেই চাই না। স্নিগ্ধ চোখে ইয়ানা মাথা নত করে মৃদু হেসে বলল, মা, আপনাদের সঙ্গে না খেলে আমার ভালো লাগে না। খাবারের টেবিলে সবার মাঝে হঠাৎই ঐশী মিষ্টি হেসে বলল, আপু, এখন কিছুদিন তোমার জন্য আলাদা করে খাও, তারপর না হয় আমাদের সবার সঙ্গে একসাথে খাবে। ইয়াস তৎক্ষণাৎ সমর্থন জানিয়ে মাথা নাড়ল। ঠিকই বলছে ঐশী, বোঝাও না তোমার বোনকে। ওকে জিজু। টেবিলে এক মুহূর্তের হাসি থিতিয়ে এলে স্বামীর গলা খাকারি দিয়ে বলল, আমার একটা কথা বলার ছিল। বলো স্বামীর। আমি ঐশীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাই। এখনো তো কোথাও যাওয়া হলো না। কথাটা শুনে ঐশীর চোখে মুখে আনন্দের আলো ফুটে উঠল। মনে হলো খুশিতে লাফিয়ে উঠবে, কিন্তু মনে পড়লো এটা তো শ্বশুর বাড়ি। এই সমস্ত উচ্ছ্বাস চেপে শান্ত ভদ্র ভঙ্গিতে বসে রইল। কোথায় যেতে চাও? সুইজারল্যান্ড। ঘরে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। ঐশীর বুক ধক ধক করছে, মন উড়ে যাচ্ছে দূর পাহাড়ের হৃদে, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি ছাড়া কিছুই ফুটে উঠল না। তখন, যাও বাবা, মেয়েটাকে দেখে রাখো, ভ্রমণ করলে মনটাও ভালো থাকবে। আচ্ছা আম্মা।
সকালের আবহাওয়াটা অন্যরকম ছিল। চারপাশে তখনও রোদের কোমল আভা ছড়িয়ে পড়েনি, তবু সামির অনেক ভোরেই উঠে পড়েছিল। যাবার সব প্রস্তুতি আগেই সেরে রেখেছিল, শুধু পরিবারকে জানানোই বাকি ছিল। এই কাজটাও গতকাল সেরে ফেলেছে, তাই আজ আর কোনো ঝামেলা নেই, শুধু বিদায় নেওয়া বাকি। সকালে ঘুম ভাঙতেই একে একে সবার কাছ থেকে বিদায় নিল সামির। গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। ঐশীর বুকের ভেতর ধুকপুক শব্দ যেন থামছেই না, চোখে মুখে উল্লাসের ঝিলিক। সে নিজেকে সামলাতে পারছিল না, মনে হচ্ছিল খুশিতে এখনই লাফিয়ে উঠবে। কত দিনের লালিত ইচ্ছে, সুইজারল্যান্ড যাওয়ার স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে। ভাবতেই যেন নিজের ওপর বিশ্বাস হচ্ছিল না ঐশীর। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার ঠোঁটের কোণে অজান্তেই মিষ্টি হাসি খেলে গেল। সকাল ঠিক 9টার সময়। ইয়াশ আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে। পাশে বিছানায় বসে আছে ইয়ানা, চুপচাপ, কিন্তু তার দৃষ্টি অস্বাভাবিক। অদ্ভুত কৌতূহলী চোখে ক্রমাগত তাকিয়ে আছে স্বামীর দিকে। ইয়াশ পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে হঠাৎ খেয়াল করলো সেই দৃষ্টির দিকে। ভ্রু কুঁচকে মজা করে বলল, কি হয়েছে অ্যাটম বোমা, এভাবে তাকিয়ে আছো কেন? বজ্জাত মন্ত্রী, এত সাজগোজ করে কোথায় যাচ্ছেন? কোথায় আবার সাজলাম? আমি তো এমনি যাই। আজকে শুধু চুলটা একটু ভালো করে সেট করছি। আসলে আজকে ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে তো। কথা বলতে বলতেই হঠাৎ দাঁত দিয়ে নিজের জিহ্বা কামড়ে ফেললো ইয়াশ। ভেতরে ভেতরে বুক ধুক ধুক করছে। আরে ধুর, ভুল জায়গায় ভুল কথা বলে ফেললাম না তো? এখন যদি রেগে যায়, মারধর শুরু করে নাকি কে জানে। ইয়াশের মনে ভয় যেন তার চোখে ভেসে উঠল, আর ইয়ানা সেই দৃষ্টি দেখে ঠোঁটে চাপা হাসি ফুটিয়ে রাখলো। ইয়ানা চোখ মুখ লাল করে ফুসতে ফুসতে বলে উঠল, আপনি নাকি মানুষকে দেখানোর জন্য যাচ্ছেন, তাই না? আপনাকে আমি মেরে আলু ভর্তা বানাবো। কত খারাপ আপনি! ঘরের বউ থাকতে বাইরে অন্য মেয়েদের জন্য সেজে গুজে বের হন। আমি আর থাকবোই না আপনার সাথে, শয়তান বজ্জাত কুত্তা মন্ত্রী। কথা শেষ করে সে রাগে বালিশটা ছুঁড়ে মারলো ইয়াশের দিকে। ইয়াশ বালিশটা সামনে নিয়ে মুচকি হেসে তার পাশে গিয়ে বসলো। তারপর শান্ত গলায় চোখে চোখ রেখে বলল, আরে বউ, রাগ করো কেন? তুমি তো আমার সব, আমার পৃথিবী। এই পৃথিবীতে যত মেয়ে মানুষ আছে তারা সবাই আমার কাছে এলিয়েন। আমার নানির কসম, আমি কেনই বা ওদের দিকে তাকাতে যাব? আমার বউ কি কম সুন্দরী নাকি? ইয়াশের কথায় ইয়ানার চোখের রাগ ধীরে ধীরে গলে গেল। ঠোঁটের কোণে চাপা এক হাসি ফুটে উঠল। যদিও সে ভান করলো যেন এখনই রেগে আছে, কিন্তু বুকের ভেতরটা অদ্ভুত এক সুখে ভরে গেল। ইয়ানা চোখে একটু কৌতূহল আর এক টুকরো রাগ নিয়ে তাকিয়ে বলল, বিশ্বাস করি না। কি প্রমাণ আছে যে আপনি শুধু আমাকেই ভালোবাসেন? ইয়াশ হাসি দিয়ে তাকালো, চোখে খেলোয়াড়ি চকচক। কি প্রমাণ চাই বউ? জিজ্ঞেস করলো সে মৃদু স্বরে। ইয়ানা আঙুল উঁচিয়ে একটু ঘাম ছোঁয়া নির্দিষ্ট ভঙ্গিতে বলল, আজকে দুপুরে আপনি আমার কাছে আসবেন, তারপর নিজের হাতে আমার জন্য 10 রকমের ভর্তা বানাবেন, সাথে ডাউল রান্না করবেন 5 রকমের। আর যদি সাদা ভাতও আপনি রান্না করে খাওয়ান আমাকে, তাহলে তখন আমি বিশ্বাস করব যে সত্যি আপনি আমাকে ভালোবাসেন। কিন্তু দুপুরে তো কাজ আছে বউ, আমি রাতে করে দিতে পারি। ইয়ানা সামান্য পেছনে হেঁটে চোখে এক বিশেষ মৃদু ধমকল হাসি নিয়ে বলল, এখানেই তো দেখা যায় আপনি আমাকে কতটা ভালোবাসেন। ইয়াশ কণ্ঠে একটু কষ্ট আর অনিচ্ছা মিশিয়ে বলল, সরি, আমি পারবো না। না পারলেন দরকার নেই, আমার আপনাকে আর কোনো প্রয়োজন নেই। যান, যেখানে যাবেন যান। ইয়ানার মন ভেঙে পড়ল। সে ভেবেছিল ইয়াশ হয়তো তাকে জড়িয়ে ধরবে, তার রাগ তার কষ্ট মুছে দেবে, কিন্তু না, এবারও কিছু হলো না। ইয়াশ উঠে দাঁড়ালো ধীরে ধীরে, কিন্তু ধীর কণ্ঠে বলল শুধু, ইয়ানা, একদম বাড়াবাড়ি করবে না। আর যতই রাগ উঠুক তা বাড়ির ভিতরে থাকুক, আমি চাই না গতবারের মতো কিছু হোক। আমার অনেক কাজ আছে। তার ধীর গম্ভীর কণ্ঠে ছিল দূরত্ব আর বাধ্যবাধকতার ছাপ। তারপর সে রুম থেকে গটগট করে বেরিয়ে গেল। ইয়ানার চোখে 2 ফোঁটা জল ঢলে পড়ল। সে মুখ চাপিয়ে ছোট্ট কণ্ঠে বলল, আমাকে একটুও ভালোবাসে না বজ্জাত মন্ত্রী।
হৃদয় ভেঙে যাওয়া অথচ গলা কেঁপে উঠছিল সেই দূরত্ব, সেই চুপচাপ বিদায়ের মুহূর্তে ইয়ানা বুঝতে পারলো যে ভালোবাসা কখনো কখনো শুধু উপস্থিতি নয়, অনুপস্থিতিও গপ্প বলে। ইয়াশ বাড়ির দরজা ঠেলে বেরিয়ে এলো গম্ভীর মুখে, চোখে মুখে যেন ঝড় থেমে যাওয়ার পরের নিস্তব্ধতা। উঠোনের বাইরে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল রাফিন আগেই গাড়ির পাশে অপেক্ষা করছে। ইয়াশকে দেখে সে সোজা হয়ে দাঁড়ালো। ইয়াশ কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে ভেতরে বসলো। মুহূর্তেই রাফিন পাশের সিটে গিয়ে বসলেও তার চোখ আটকে রইল ইয়াশের মুখে। সারের ভ্রুকুটি, চোখের নিচের ক্লান্তি, সব মিলিয়ে এক অদ্ভুত থমথম ভাব তাকে ভাবিয়ে তুলল। স্যার কিছু হয়েছে নাকি? কৌতূহল চাপতে না পেরে ধীরে ধীরে জিজ্ঞেস করলো রাফিন। ইয়াশ মাথা কাত করে একটা নিঃশ্বাস ছাড়লো, তারপর ফিসফিসের মতো স্বরে বলল, কি আর হবে, বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে। রাফিন এক মুহূর্ত চুপ করে থেকে হালকা হাসলো, যেন সান্ত্বনা দেওয়ার মতো ভঙ্গি। স্যার সব ঠিক হয়ে যাবে। আসলে ম্যাম তো এখন প্রেগনেন্ট, তাই না? এই সময় ওনার মুড সুইং হয়, মাঝে মাঝে রাগ করবেন, একদম স্বাভাবিক। ইয়াশ গম্ভীর মুখে তাকিয়ে থেকে কেবল বলল, আচ্ছা, বাদ দাও ওসব কথা। সবকিছু রেডি তো রাতের জন্য? প্রশ্ন শুনে রাফিন একটু নড়ে চড়ে বসলো, যেন হঠাৎ চাপে পড়েছে। তারপর গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। রেডি স্যার। ইয়াশের ঠোঁটের কোণে এক ঝলক হাসি ফুটে উঠল। আমি জানতাম আমার রাফিন জান্স যেখানে থাকবে সেখানে সবকিছু সুন্দর আর পারফেক্ট হবে। কথাগুলো শুনে রাফিন মুখের এমন ভান করলো যেন লজ্জা পেয়েছে। মুখ নামিয়ে নরম স্বরে উত্তর দিল, ধন্যবাদ স্যার। গাড়ি ধীরে ধীরে শহরের আলো পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। ভেতরে নীরবতা ভাঙল ইয়াশের কণ্ঠে, একটু খোঁচা দেওয়ার মতো ভঙ্গিতে। সে চোখ শুরু করে তাকালো রাফিনের দিকে। তুমি আবার কবে থেকে লজ্জা পেতে শুরু করলে? না মানে? ইয়াশ ঠোঁটের কোণে এরকম রহস্যময় হাসি টেনে যোগ করলো, তুমি কি বাই চান্স মেয়ে হয়ে যাও তো? হঠাৎ প্রশ্ন শুনে রাফিনের মুখ অবাক হয়ে একটু ফাঁকা হয়ে গেল। তারপর হকচকিয়ে বলে উঠল, সি স্যার, কী সব বলেন আপনারা? আমি যদি মেয়ে হতাম তবে কি আমার বউ থাকতো? ইয়াশ গম্ভীর মুখে মাথা কাত করে যেন গভীর কিছু ভেবে নিল। কি জানি, আমি কি সব দেখছি নাকি? এমনও তো হতে পারে তুমি। কথা শেষ হওয়ার আগেই রাফিন সোজা হয়ে বসলো, চোখে অদ্ভুত দৃঢ়তা। স্যার আর যাই বলেন, আমি একজন সঠিক পুরুষ, কোনো ভেজাল নেই। আর যদি কোনো ভেজাল থাকতো আমার জীবনে কখনোই বউ আসতো না। তাহলে আমিও দেখি। কথা শুনে রাফিন নিজের প্যান্ট দু হাতে শক্ত করে ধরে ফেললো, চোখ বড় বড় করে উঠল ইয়াশের দিকে। আস্তাগফিরুল্লাহ স্যার, কী সব বলেন? রাফিনের ভয়, লজ্জা, অবাক ভঙ্গি দেখে হঠাৎ ইয়াশ আর ধরে রাখতে পারলো না। গাড়ির ভেতর তার গম্ভীর হাসি শব্দ করে ছড়িয়ে পড়ল। রাফিন মুখ গোমরা করে বসে থাকলেও ভেতরে ভেতরে জানতো স্যারের এই দুষ্টুমি ভরা খোঁচা আসলে তাদের বন্ধুত্বের আলাদা রং। লাউটার ব্রুনেট ভ্যালি, সুইজারল্যান্ড। সকালের রোদ আলোপসের চূড়ায় হালকা সোনালি আভা ছড়াচ্ছে। ভ্যালির চারপাশ সবুজে ঢাকা, আর ছোট্ট ঝর্ণাগুলো থেকে পানির ফোঁটা রোদে রঙিন ঝিকমিক করছে। পাখির পূজন ভেসে আসে ঠান্ডা বাতাসের সঙ্গে, যেন পুরো ভ্যালি এক মৃদু সুর গাইছে। স্বামী ট্রেন থেকে নামতেই চোখ খুলে চারপাশের দৃশ্য উপভোগ করলো। ঐশী তার পাশে ধীরে ধীরে নামলো, চোখে বিস্ময়, তার মুখে ছোট্ট হাসি। স্বামীর এখানে আসলেই যেন স্বপ্নের জগৎ। স্বামীর হাতটা ধীরে ধীরে ঐশীর হাতে দিল। আমার জন্য তুমি এই ভ্যালির সবচেয়ে সুন্দর অংশ, সে হেসে বলল। তারা ধীরে ধীরে স্টাউব মার্ক ঝর্ণার দিকে হাঁটতে লাগলো। পাহাড়ের বুক চিরে সাদা ঝর্ণা নিচে নামছে, রোদে তার ফোঁটাগুলো মেঘের কুয়াশার মতো ঝিকমিক করছে। ঐশী এক মুহূর্তে থমকে দাঁড়ালো, ঠোঁটের কোণে হালকা হাসি। স্বামী নীরবতা ভাবে পাশে দাঁড়িয়ে বলল, চিন্তা করো না, আমি আছি। ঐশী তাকিয়ে রইল, আর স্বামীরও চোখে চোখে কথা বলল। বাতাস, ঝর্ণা, সবুজ পাহাড় সব মিলিয়ে সেই সকাল যেন তাদের জন্য এক রূপ কথার মতো রোমান্টিক মুহূর্ত বয়ে গেল। রাত 12টা, মুখে ঠান্ডা পানির ছিটে পড়তে ধরফরিয়ে উঠে বসলো ইয়ানা। চোখ খুলে উপরে তাকাতে সে অবাক হয়ে গেল।
ছাদের বদলে মাথার উপরে রাতের আকাশ। বিভ্রান্তি আর ভয়ের ঢেউয়ে ইয়ানা তড়িঘড়ি করে আবার চোখ বন্ধ করে ফেলল। মনে মনে ভাবলো, না, এটা নিশ্চয়ই স্বপ্ন। ঠিক তখনই পাশে থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। ঘুম তো হলো একেবারে অ্যাটম বোমা। চেনা সেই মজা মেশানো গলায় ইয়ানা বুঝলো, না, এটা কোনো স্বপ্ন নয়, বাস্তবেই কিছু ঘটেছে। সে সঙ্গে সঙ্গে উঠে বসলো। ওঠার সাথে সাথেই হঠাৎ চারপাশে আলো জ্বলে উঠল। সাদ এক নিমেষেই জ্বালিয়ে দিল লাইটগুলো, কিন্তু তা এক রঙের নয়। নীল, লাল, বেগুনি, সোনালি, কয়েক রঙে ঝলমল করছে চারপাশ। ঘর যেন মুহূর্তে রঙিন হয়ে উঠল। আর মাঝখানে সাজানো রয়েছে বিশেষ এক আয়োজন। নরম কুশনে ঘেরা জায়গায় লেখা, হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি আমার প্রিয় বৌজান। লেখাটার চারপাশে ছড়িয়ে রাখা গোলাপের পাপড়ি আর ঝিকমিক করা ফেয়ারি লাইটে যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে প্রতিটি অক্ষর। চোখ বড় বড় করে তাকিয়ে রইল ইয়ানা। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। বিস্ময় মেশানো হাসি ফুটে উঠল ঠোঁটে। ইয়াস হেসে বলল, আমার একমাত্র বউকে আমি এই দিনটা জোর করে তুলে এনে বিয়ে করেছি। তখন কত গালি খেয়েছি, কত ঝড় ঝাপটা গেছে মাথার উপর দিয়ে, আর আজকের এই দিনের কথা আমার মনে থাকবে না? এটা কি সম্ভব? এটা আমার জীবনের সেরা দিন, অ্যাটম বোমা। ইয়ানার চোখে খানিকটা বিস্ময়, খানিকটা মায়া ভেসে উঠল। সে ঠোঁট কামড়ে মৃদু স্বরে বলল, আচ্ছা, এখন আবার কি শুরু করলে? শুরু নয় বউ, আগে চলো কেক কাটি, তারপর তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। আর কি সারপ্রাইজ? কৌতূহলী চোখে তাকালো ইয়ানা। আগে কেক কাটো তো, তারপর বলবো। বলতে বলতে ইয়াস ইয়ানার হাত ধরে তাকে নিয়ে গেল সাজানো টেবিলের কাছে। টেবিলের মাঝখানে সাদা আইসিং এ ঢাকা চকলেট কেক, চারপাশে মোমবাতি আর গোলাপের পাপড়ি ছড়ানো। দুজন মিলে হাত রাখলো ছুরির উপরে, একে অপরের চোখে চোখ রেখে কেটে দিল কেক। চারপাশের রঙিন আলোয় মুহূর্তটা যেন চিরস্মরণীয় হয়ে উঠল। তারপর ইয়াস সযত্নে ইয়ানাকে নিয়ে গিয়ে বসালো এক পাশে সাজানো চেয়ারটিতে। চেয়ারটার চারপাশে আবারও ফেয়ারি লাইট। টেবিলে ভরে আছে নানা রকম খাবারে। ইয়ানা অবাক হয়ে বলল, আরে এত খাবার, এত সব বানালে কখন? সকালে তুমি এমনি বলেছিলে, তাই বলেছিলাম একটু চেষ্টা করি। আমি চাই তোমার এই রাতটার কথা মনে থাকুক। আই হোপ তোমার ভালো লাগবে। ইয়ানার চোখ বিস্ময়ে ভরে উঠে গেল। সামনে রাখা আছে 10 রকমের ভর্তা, 5 রকমের ডাল, সাথে সুগন্ধি পোলাও, কাবাব, সাথে মিষ্টি আর ফলের প্লেট। সে তো একেবারে হতবাক। মানে আমি শুধু এমনিই বলেছিলাম, আর তুমি সত্যি সব রান্না করেছো? তুমি তো আমার রানী, তোমার কথাও যদি সত্যি না করি তবে বউ করে আনার মানে কি? ইয়ানার চোখ ভিজে এলো আবেগে। মুহূর্তটা তার কাছে কেবল একটা উদযাপন নয়, বরং এক জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে উঠল। ইয়ানা হঠাৎ করে চোখের পানি ধরে রাখতে পারল না। অঝরে কান্না ঝরতে লাগলো। ইয়াস ভয় পেয়ে এক ঝটকায় তার দিকে ঘুরে তাকালো। বিস্মিত কণ্ঠে বলল, বউ, খারাপ লাগছে কেন? কান্না করছো কেন? ইয়ানার গলা কাঁপছিল। ভেজা চোখ মুছতে মুছতে ধীরে ধীরে বলল, আপনি অনেক ভালো মানুষ মন্ত্রী সাহেব, শুধু মাঝে মাঝে একটু বদের হাড্ডি হয়ে যান। কথাটা শুনে ইয়াস প্রথমে খানিকটা থমকে গেল, তারপর ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটিয়ে দিল। সে স্নেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, শুধু তোমার জন্য এরকম থাকতে চাই সারা জীবন। আচ্ছা, এখন খাও, তারপর কথা বলবো। ইয়ানা চুপ করে গেল। চোখের কোণে জমে থাকা শেষ অশ্রু বিন্দুটা হাতের পাতায় মুছে নিয়ে চামচটা হাতে তুলে নিল। ধীরে ধীরে খেতে শুরু করলো। তার চারপাশে বসা ইয়াসও খাবারে মন দিল। নীরবতার মধ্যে দুজনের মাঝে যেন অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। কান্নার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার নীরব প্রতিশ্রুতি। রাত 1টা, চারপাশ নিস্তব্ধ। কেবল দূরে কোথাও ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। অন্ধকার আকাশে চাঁদের আলোয় সারা উঠোনটা মোলায়েম রূপালী আভায় ঢেকে গেছে। বাড়ির একপাশে রাখা ছাদের কাঠের দোলনায় পাশাপাশি বসে আছে ইয়াস আর ইয়ানা। দুজনেই চুপচাপ, যেন রাতের নীরবতার সঙ্গে মিশে গেছে তাদের নিঃশ্বাস। হঠাৎই নীরবতা ভেঙে ইয়াস মুখ খুলল।
বউ গান শুনবে? ইয়ানা অবাক চোখে তাকালো। তার চোখে হালকা অবিশ্বাসের ছাপ, ঠোঁটে টুকটুক হাসির আভা। আপনি আবার গান গাইতে পারেন? শুধু মিথ্যা কথাই বলেন তো। অবশ্যই পারি, কেন পারবো না? তুমি শুনতে চাও কিনা সেইটা আগে বলো। এমনিতেই মানুষ লাইন ধরে থাকে আমাকে দেখার জন্য, আর তুমি এখন আমার গান শুনতে পারছো, নিজেকে লাকি ভাবো। সবাই আর আমি এক নাকি? একদমই না, তুমি আলাদা। এক মুহূর্ত নীরবতা নামলো। বাতাসের হালকা দোলায় দোলনাটা আস্তে দুলে উঠছে। ইয়াস এবার গম্ভীর গলায় বলল, আচ্ছা গান গাই। ইয়ানার চোখে শিশু সুলভ কৌতূহল। সে মাথা নাড়লো ধীরে ধীরে। হ্যাঁ আচ্ছা, শুনি। চাঁদের আলোয় ভেসে থাকা রাতটা যেন আরো গভীর হলো। ইয়াস গাইতে শুরু করলো, तेरे बिन जी लगते ना आए बस तेनू चाभान में हुन राभा मोर हुन ते रोज तेनू चांदा जान दे तेरे हुस्नी मर्दा आसी रोज की हारिए साजना बोल। বাহ, আপনি এত ভালো গান গাইতে পারেন, আগে তো জানা ছিল না। আমার অনেক কিছুই তুমি জানো না। মানে? কিছু না। কেটে গেছে দীর্ঘ 8 মাস। এই সময়ের মধ্যে ইয়ানার জীবনে যেন অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। এখন আর তাকে খাট থেকে নামতে দেয় না ইয়াস। নিজের যত ব্যস্ততা থাকুক না কেন, সারাদিন চেষ্টা করে ইয়ানাকে চোখের সামনে রাখতে। অফিসের অসংখ্য কাজ, মিটিং, ফোন কল সবকিছু সামনে নিয়েও সে ভিডিও কলে ইয়ানাকে জুড়ে রাখে, যেন এক মুহূর্ত তার দৃষ্টি এড়িয়ে না যায়। শুধু যখন মিটিং শুরু হয় তখনই ফোনটা একপাশে সরিয়ে রাখতে হয় তাকে। সেই ক্ষণিক দূরত্বে ইয়ানা যেন নতুন করে বুঝতে পারে ইয়াস তাকে কতটা আগলে রাখে। এক সময় হয়তো ভাবতো সংসারের দায়িত্ব মানে শুধু অর্থ আর কিছু নিয়মের বেড়াজাল, কিন্তু ইয়াস তার এই ভাবনাকে প্রতিদিন নতুন ভাবে ভেঙে দেয়। ইয়ানার মনে হয় এ এক অন্যরকম ভালোবাসা, যেখানে যত্নের সাথে মিশে আছে বিশ্বাস, আর বিশ্বাসের সাথে রয়েছে গভীর টান। প্রতিবার ভিডিও কলে ইয়াসের চোখে যখন নিজের প্রতিফলন দেখে, তখন বুকের ভেতরটা অদ্ভুত ভাবে ভরে ওঠে। মনে মনে সে বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। কি সৌভাগ্য আমার, এমন একজন স্বামীকে আপনি আমার জীবনে দান করেছো। ইয়ানার এই নীরব প্রার্থনাই যেন প্রতিদিনের নতুন গল্প হয়ে ওঠে। ইয়ানা বসেছিল খাটের এক কোণে, শরীরটা যেন অস্বস্তিতে ডুবে আছে। ইয়াস কয়েক মিনিট আগেই কল কেটে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং এ ঢুকেছে। ফোনটা সাইলেন্টে থাকায় তার আর ইয়ানার কোনো যোগাযোগ হলো না। হঠাৎ করেই এক অদ্ভুত যন্ত্রণা বুকের ভেতর থেকে ছড়িয়ে পড়ল ইয়ানার সারা শরীরে। ব্যথা তীব্রতায় এক ঝটকায় শরীর বাঁকিয়ে চিৎকার করে উঠল সে। চিৎকার শুনে দৌড়ে এলো ঐশী আর সুফিয়া চৌধুরী। মুহূর্তে আটকে উঠল তারা। ইয়ানার অবস্থা দেখে কারো মাথায় যেন কিছুই কাজ করছিল না। কি করবে, কিভাবে করবে বুঝে উঠতে পারছিল না কেউ। বাড়িটা যেন মুহূর্তেই শুনশান। চারপাশে কোনো পুরুষ মানুষ নেই যে গিয়ে সাহায্য করবে। ঐশী বারবার ইয়াসকে ফোন দিল, 1 বার 2 বার 5 বার, কিন্তু প্রতিবারই কলটা কেটে যায়। ইয়াস মিটিং এ থাকায় ফোনটা সাইলেন্ট মোডে। হতাশ হয়ে ঐশী এবার সামিরকে ফোন দিল। ফোনের ওপাশে সামিরের গম্ভীর কণ্ঠ, হসপিটালের দিকে নিয়ে যাও এখনই, আমি রওনা দিচ্ছি, অফিস থেকে আসতে আধা ঘন্টা লাগবে। কথা শেষ হওয়া মাত্রই ঐশী আর সুফিয়া মিলে কোনো রকমে ইয়ানাকে ধরে নামালো নিচে। তড়িগড়ি গাড়িতে তুলে তারা রওনা দিল হাসপাতালে। ইয়ানার শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে, ব্যথায় কাতর চোখে অসহায় দৃষ্টি, কোনো কিছুই যেন স্বাভাবিক নেই। হাসপাতালে পৌঁছে তৎক্ষণাৎ ইয়ানাকে নিয়ে যাওয়া হলো জরুরি বিভাগে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই তাকে ওটিতে ঢুকানো হলো। বাইরে দাঁড়িয়ে ঐশী আর সুফিয়া দুশ্চিন্তায় কাঁপতে লাগলো। এরই মধ্যে সামিরও দৌড়ে এসে পৌঁছালো হসপিটালে। ঘেমে নুয়ে একেবারে হাঁপিয়ে উঠেছে, কিন্তু তবু তার চোখে উদ্বেগ আর দায়িত্ববোধ। ইয়াস তখনও কিছুই জানে না তার অফিসের মিটিং চলতে থাকবে আরো প্রায় 2 ঘন্টা। ফোনের সাইলেন্ট স্ক্রিনে জমতে থাকবে বারবার করা কল আর মিসড কলের লাল নোটিফিকেশন। অন্যদিকে খবর পেয়ে আফজাল চৌধুরী ছুটে এসেছেন সামিরের সাথে। হাসপাতালের করিডোরে অস্থির অপেক্ষা, চারপাশে সাদা দেয়ালের ভেতরে এক অনিশ্চয়তার ছায়া। ইয়ানার ভাগ্য এখন ওটিতে বন্দী।
বাইরে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছে কখন দরজা খুলবে, কখন ডাক্তার বেরিয়ে এসে কিছু বলবে। প্রায় 40 মিনিট পর অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। সাদা অ্যাপ্রন পরা দুইজন নার্স ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। তাদের হাতে দুটি ছোট্ট বেবি। মুহূর্তেই করিডোরটা যেন আলোয় ভরে উঠল। সবাই উৎকণ্ঠা ভরে দৌড়ে এগিয়ে এলো। আফজাল চৌধুরী প্রথম বাচ্চাটিকে বুকে তুলে নিলেন, অপর বাচ্চাটি কোলে নিলেন সুফিয়া চৌধুরী। ছোট্ট নরম দেহ দুটো যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। নার্সের ঠোঁটে ফুটে উঠল হাসি। কংগ্রাচুলেশন, দুটো মেয়ে হয়েছে। শব্দটা শোনার সঙ্গে সঙ্গে সবাই উল্লাসে ভরে গেল। সুখ আর স্বস্তির মিশ্র অনুভূতিতে চোখে জল চলে এলো অনেকেরই। ঐশী এগিয়ে এসে নার্সকে প্রশ্ন করলো। আপুর কি অবস্থা? নার্স আশ্বস্ত কণ্ঠে উত্তর দিল। ভীষণ স্ট্রং আপনার বোন, সব ঠিক আছে। কথাটা শুনে ঐশীর মুখে তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ল। কিন্তু এই আনন্দ ঘন মুহূর্তেও সামিরের ভেতরটা অদ্ভুত এক আবেগে ভরে গেল। তার চোখ আটকে রইল দুটো ছোট্ট নবজাতকের দিকে। গোলাপি আঙুল, মুঠো পাকানো হাত আর নরম পায়ের আঙুল কি অপরূপ সুন্দর। মনে হলো যেন সৃষ্টিকর্তার সবচেয়ে কোমল ছোঁয়া মিশে আছে ওদের শরীরে। হঠাৎ তার মনে এক অদ্ভুত চিন্তা ভেসে উঠল। একদিন এরা আমাকে চাচ্চু বলে ডাকবে, দুষ্টুমি করবে, আবদার করবে, ছোট ছোট খেয়াল রাখার জন্য আমার পিছু ঘুরবে। চিন্তাটুকু সামিরের হৃদয়ে এমন এক স্রোত বইয়ে দিল যে চোখের কোণা অশ্রুতে ভিজে উঠল। ঐশী খেয়াল করলো বিষয়টা। ধীরে ধীরে সামিরের পাশে এসে দাঁড়িয়ে নরম স্বরে বলল। তুমি কি খুশি হওনি? আমি ভীষণ খুশি। ভেবে দেখো তো, আমাদের বাড়িটা এখন থেকে ছোট ছোট পায়ের শব্দে ভরে উঠবে। এই দুটো পিচ্চি যখন হাঁটতে শুরু করবে, হাসতে শুরু করবে, আমাদের চারপাশটা কত সুন্দর হয়ে উঠবে। আমি তো ভাবতেই আনন্দে ভরে যাচ্ছি। ঐশী মুচকি হেসে সামিরের চোখে জল মুছে দিল। চারপাশে তখন সবার কণ্ঠে হাসি, খুশির গুঞ্জন আর দুটো ছোট্ট জীবনের প্রথম কান্না মিলে মিশে এক অপূর্ব মুহূর্ত তৈরি করেছিল। 2 ঘন্টা 40 মিনিট পর খবর পেয়েই ইয়াশ ছুটে এসেছে হাসপাতালে। ভেতরে ঢুকেই সে যেন দম নিতে পারছিল না। চোখ ভরা উৎকণ্ঠা আর বুক ভরা আনন্দ দুটোকে একসাথে সামলানো কষ্ট হচ্ছিল তার। কেবিনে ঢুকেই ছোট্ট 2 মেয়েকে কোলে তুলে নিল সে। যেন দুনিয়ার সব সুখ তার বুকের ভেতর জমা হয়েছে। অঝরে চুমু খেতে লাগলো। 100টা হলে হয়তো কমই হলো। ইয়ানা বিছানায় হেলান দিয়ে বসেছিল। ঠোঁট বাঁকিয়ে গাল ফুলিয়ে রেখেছে। তার মুখে একরাশ অভিমান। ইয়াশ কত কথা জিজ্ঞেস করেছে, কেমন আছো, ব্যথা হচ্ছে না তো, কিছু লাগবে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না ইয়ানা। তার নীরবতা যেন সবার চেয়ে জোরালো ভাষা। পরিবারের বাকিরা আপাতত পাশের কেবিনে চলে গেছে ওদের দুজনকে একটু আলাদা সময় দেওয়ার জন্য। এদিকে আফজাল চৌধুরী তৎপর। নাতনিদের জন্য হাসপাতালে বিশেষ দোলনা নিয়ে এসে বসিয়েছেন। তিনি কোনো অবস্থাতেই চান না তার নাতনিদের সামান্য অস্বস্তি হোক। দোলনায় যখন মেয়ে দুটোকে শুইয়ে দিল ইয়াশ, তখন মনে হলো পৃথিবীটা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেছে। তারপর ধীরে ধীরে ইয়াশ এগিয়ে এসে ইয়ানার পাশে বসলো। ইয়ানা তখনও চুপচাপ, চোখ নামিয়ে রেখেছে বালিশে হেলান দিয়ে। তার গাল এখনো রাগে টসটসে লাল। ইয়াশ আলতো করে তার হাত ধরলো। মুখের কোণে সে চেনা মুচকি হাসি ফুটিয়ে বলল, কি হয়েছে? আমার বউটার এভাবে রাগ করে বসে আছে কেন? তার কণ্ঠের কোমলতা যেন ইয়ানার হৃদয়ে হালকা আলোড়ন তুলল। অভিমানের দেয়াল ভাঙবে কি ভাঙবে না সেই দোলাচলে নিঃশব্দে বসে রইল ইয়ানা। আর ইয়াসের চোখ ভরা ভালোবাসা। নিশ্চুপে অপেক্ষা করতে লাগলো সেই দেয়াল ভাঙা। ইয়ানা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিল। চোখ দুটো লালচে, ঠোঁট কাঁপছে। হঠাৎ গলা ভারী করে বলে উঠল, আমি মরে গেলেও তো কারো কিছু যায় আসে না। কথাটা শেষ করতে পারলো না সে। তার আগেই ইয়াস তাড়াতাড়ি হাত বাড়িয়ে ইয়ানার ঠোঁটে নিজের আঙুল রাখলো। চোখে কঠিন নিষেধাজ্ঞা, অথচ কণ্ঠে মমতার কম্পন। একদম না অ্যাটম বোমা, এসব বাজে কথা আমি আর কোনোদিনও তোমার মুখ থেকে শুনতে চাই না। ইয়াস গভীর ভাবে তাকালো ইয়ানার চোখে। তার কণ্ঠস্বর একটু নরম হলো, যেন নিজের অপরাধ বোধ ঢাকতে চাইছে। আমি তো মিটিংয়ে ছিলাম, সরি বউ। এরপর থেকে মিটিং থাকলেও ফোন আমি অন্য কারো কাছে দিয়ে যাব।
যাতে বাড়ি থেকে ফোন দিলে সাথে সাথে আমাকে জানাতে পারে। ইয়ানা মুখটা গোমরা করে ঘুরিয়ে নিল, ঠোঁট বাঁকিয়ে ছোট্ট করে বলল। ঢং। ইয়াস চোখ বড় বড় করে তাকালো, অবাক সুরে বলল। ঢং? আরে না বউ, সত্যি বলছি, আমি ঢং করতে পারি না। ঢং করে তো মেয়েরা। কথাটা শেষ হবার আগে ইয়ানা ভ্রু কুচকে তাকালো, তার চোখে আগুন ঝলসে উঠল। এক নিমিষে বলে উঠল। কি? ইয়াস গলা শুকিয়ে গিয়ে এক ঢোক গিলল, তারপর দ্রুত হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে ফেলল। আরে আরে, আমি তো মজা করছিলাম বউ। হ্যাঁ, আমি ঢং করি। ইয়ানার মুখে একটু হলেও হাসির রেখা ফুটে উঠল, কিন্তু সেটি চেপে রাখলো, যেন অভিমানটা এখনো পুরোটা ভাঙতে চায় না। ইয়াস মেয়েদের দিকে একবার তাকালো, তারপর হেসে ইয়ানার দিকে ফিরল, চোখে দুষ্টুমি ঝিলিক নিয়ে বলল। তা যা বউ, এখন আমার দলটা কিন্তু ভারী হলো। কিভাবে? ইয়াস ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল। এই যে আমাদের দুটো মেয়ে হলো, আর এরা দুইজন আমার পক্ষেই থাকবে, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। ইয়ানা ঠোঁট ফুলিয়ে মুখটা বাঁকিয়ে নিল, কণ্ঠে অভিমান আর মজার রেশ মিশে বলল। আসছে দেখি। পানি আনলাম আমি, লেবু দিলাম আমি, আর সেই 2 চামচ চিনি দিয়ে বলে শরবত তার। বাহ, কি লজিক তোমার! আমি তো শিহরিত। কিন্তু বউ, আমি তো তোমাকে গভীরভাবে ছুঁইনি এখনো, তাহলে তোমার শরীর শিহরণ হয় কেন? ইয়ানা সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে রাগী সুরে বলে উঠল। আপনার এই লুচ্চামি কথাবার্তা বলা বন্ধ করুন। বিশ্বাস করো বউ, যখনই সব টেনশন মাথা থেকে বের করতে চাই, ঠিক তখনই তোমার বুকের পাশের ওই ছোট্ট তিলটার কথা মনে পড়ে যায়। শুধু টানে একটা কিস করি সেখানে। ইয়ানার লজ্জায় গাল লাল হয়ে উঠল, তবুও লজ্জা লুকিয়ে মুখে বিরক্তির ভাব দেখিয়ে বলল। আপনি চুপ করবেন? কথা বললেও তার কণ্ঠের ভেতরে লুকানো হাসি ইয়াস ঠিকই ধরতে পারল। চোখের কোণে মৃদু মায়া খেলে গেল, আর সেই মুহূর্তে তাদের খুনসুটি যেন ভালোবাসার সবচেয়ে মিষ্টি ভাষায় রূপ নিল। ইয়াসের ঠোঁটে ধরা পড়ল এক চড়া বাঁকা হাসি। সে আলতো করে হাত বাড়িয়ে ইয়ানার জামাটা সামান্য তুলে দিল, চোখের দৃষ্টি স্থির হলো সেই ছোট্ট তিলে, যে তিলটা ঘিরে তার অগণিত খুনসুটি, অগণিত ভালোবাসার গল্প। পরক্ষণেই সে আর নিজেকে আটকাতে পারল না, নরম চুমু এঁকে দিল তিলটার উপর। ইয়ানা হক চকিয়ে তার চুল দুহাতে খামচে ধরে বলল। দেখুন মন্ত্রী সাহেব, এটা হসপিটাল আর আমি সিক। কিন্তু ইয়াসের চোখে তখন এক অদ্ভুত নেশা নেশা ঝিলিক। সে চোখ যেন বলছে, তুমি আছো, এই পৃথিবী সুন্দর। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে হঠাৎ সোজা হয়ে বসলো, তারপর ধীর কণ্ঠে বলল। বউ, তুমি তাড়াতাড়ি ভালো হও, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আপনি আর ভালো হবেন না। কথাটায় একদিকে অভিমান, অন্যদিকে অদৃশ্য টান লুকিয়েছিল। ইয়াসা নিজেকে সামলাতে পারল না, এক ঝটকায় ঝুঁকে পড়ে তার গলায় মুখ গুজে দিল। একের পর এক ছোট ছোট চুমুতে ভরে দিল ইয়ানার সাদা গলা। ফিস ফিস করে বলল। আমি ভালো হতে চাই না অ্যাটম বোমা, আমি শুধু তোমার মধ্যে হারিয়ে যেতে চাই, সব সময়, চিরকাল। ইয়ানার চোখ বন্ধ হয়ে এলো, বুকের ভেতর কেমন যেন কাঁপুনি, শরীর জুড়ে এক অনাবিল উষ্ণতা ছড়িয়ে পড়ল। হাসপাতালের 4 দেয়ালেও যেন তারা নিজেদের ছোট্ট পৃথিবী বানিয়ে নিল, যেখানে শুধু ইয়াস আর ইয়ানা আর তাদের অব্যক্ত ভালোবাসা। দীর্ঘ 3 দিনের অপেক্ষার পর অবশেষে সকালটা এলো। হাসপাতালের সাদা গন্ধ মাখা করিডোর পেরিয়ে মন্ত্রী সাহেব তার বউকে নিয়ে ফিরেছেন নিজের বাড়িতে। পাশে তার ছোট 2 রাজকন্যা সযত্নে কোলে আঁকড়ে ধরে রেখেছেন। পরিবার পরিজনের সবার চোখে আনন্দের ঝিলিক, আবার সঙ্গে হালকা এক অজানা উত্তেজনা। 2 নবজাতকের নামকরণ এখনো বাকি। বাড়ি ফিরেই আলোচনা শুরু হলো, কে নাম রাখবে, কেমন হওয়া চাই নাম। সবাই যখন চিন্তায় ডুবে আছে, তখন ইয়াস গম্ভীর অথচ স্নেহভরা কণ্ঠে বলল। ওরা আমার মেয়ে, তাই নামটা আমি রাখবো, আশা করি কারো কোনো আপত্তি নেই। কথাটা শুনে চারপাশে একরকম চুপচাপ নীরবতা নেমে এলো। মুহূর্তের জন্য সবাই একে অপরের মুখের দিকে তাকালো, তারপর ঐশী হাসতে হাসতে বলল। আরে জিজু, আপত্তি কেন হবে, তুমি রাখো নাম।
খালি পুচকি বলে ডাকতে আর ভালো লাগছে না। ইয়াশ মৃদু হাসলো। খাটে বসে দুই শিশুকে কোলে তুলে নিল সে। স্নিগ্ধ চোখে তাকালো তাদের ছোট ছোট মুখের দিকে, যেন পৃথিবীর সব সৌন্দর্য একসঙ্গে ভিড় করেছে তার সামনে। তারপর আস্তে আস্তে বলল, আমার এক মেয়ের নাম হবে ইলভা চৌধুরী সুখ, আরেক মেয়ের নাম হবে ইলভি চৌধুরী পাখি। ইয়াশ নাম ঠিক করার পর ঘরে যেন উৎসবের আবহ নেমে এলো। সবাই একসঙ্গে নামগুলো উচ্চারণ করে আনন্দে মুখরিত হয়ে উঠল। তখনই ইয়ানার মা আদিবা খান স্নিগ্ধ হেসে বললেন, আরে নামে কি মা আসে যায় বাবা, তবে হ্যাঁ আমার নাতনিদের নাম দুটো সত্যি অনেক সুন্দর হয়েছে। তার কথায় সবার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। ঐশী খুশি হয়ে বলল, একদম। সুখ আর পাখি শোনার সঙ্গে সঙ্গে মনে হয় যেন ভালোবাসা আর স্নেহে ভরা। ভাইয়া, আমারও ভীষণ পছন্দ হয়েছে। নামের ভিতরেই আছে ভালোবাসা। এর মধ্যে সুফিয়া চৌধুরী একটু গম্ভীর কিন্তু মমতা ভরা কণ্ঠে বললেন, আচ্ছা, অনেক কথা হলো। এখন দেখছি বেবিগুলো ঘুমে ঢুলছে, ওদের একটু শান্তি দেওয়া দরকার। সবাই বাইরে চল। আর ইয়ানা, সারাদিন ঠিকমতো বিশ্রাম নেওনি, ওকেও তো এখন একটু ঘুমাতে হবে। তার কথায় সবাই একমত হলো। ধীরে ধীরে একে একে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। শেষ মুহূর্তে দরজা আধ খোলা রেখে সবাই পেছন ফিরে একবার তাকালো। ইয়ানা খাটে হেলান দিয়ে শুয়ে আছে, মুখে শান্তির ছায়া। আর ইয়াশ তার দুই কন্যাকে বুকে আঁকড়ে ধরে আলতো দোলাচ্ছে। পুরো দৃশ্যটা যেন এক অদৃশ্য প্রশান্তিতে ভরে উঠল। মনে হচ্ছিল সুখ আর পাখি নামের মতোই এই পরিবারে আসছে নতুন আলো, নতুন স্বপ্নের শুরু। ইয়াশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে টিপটিপ ছায়া। দুই রাজকন্যা অবশেষে গভীর ঘুমে ডুবে গেছে। সুখ আর পাখিকে শুয়ে দিয়ে নরম কম্বলটা টেনে দিয়ে ইয়াশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওঠার আগে সুখ পাখিদের ছোট্ট কপালে আলতো করে হাত বুলিয়ে দিল, যেন কোনো অমূল্য সম্পদের পাহারাদার সে। এরপর নিঃশব্দে এগিয়ে যেয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো। হঠাৎই ইয়ানা কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল, এখন দরজা বন্ধ করার কি আছে? ইয়াশ মুচকি হেসে তার দিকে তাকালো। ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি খেলে গেল। রোম্যান্স করবো তাই? ইয়াশের কথায় ইয়ানা ভ্যাপাচাকা খেয়ে গেল। মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। সে তো শরীরের দুর্বলতার কারণে সারা দিনই কাবু হয়ে আছে। কণ্ঠ কেঁপে উঠে বলল, দেখুন মন্ত্রী সাহেব, আমি কিন্তু অসুস্থ। ইয়াশ এবার আরো স্পষ্টতর হাসি দিল। সে হাসির ভেতর যেন গোপন দুষ্টুমি লুকোনো। কিন্তু আমি তো সুস্থ। বলেই একদম কাছাকাছি ঝুঁকে এলো সে। ইয়ানা আর কিছু বলতে পারলো না। বুকের ভেতর হঠাৎই কেমন অস্থির ধকপকানি শুরু হলো। সত্যি কি মন্ত্রী সাহেব কিছু করতে চলেছেন? শরীর তার এমনিতেই দুর্বল। যদি সত্যি তিনি এমন কিছু করেন তবে তো সে আরো ভেঙে পড়বে। এমন সব এলোমেলো ভয় আর সংশয়ের ভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে। ইয়ানা হঠাৎই টের পেল ইয়াশ তাকে একেবারে কোলে তুলে নিয়েছে। হকচকিয়ে ভয় আর লজ্জায় কণ্ঠ আটকে গিয়ে সে বলে উঠল, আরে কি করছেন আপনি? ইয়াশের চোখে তখন এক অন্যরকম দৃষ্টি, যেন একদিকে ভালোবাসার কোমলতা, অন্যদিকে এক অধম্য অধিকার বোধ। ইয়াশ সোফায় গিয়ে ধীরে ধীরে বসলো। মুখে তার গম্ভীর অথচ কোমল এক অভিব্যক্তি। তারপর আলতো করে বসালো সোফায়। তারপর ইয়াশ নিজের উরুর উপর হাত রেখে শান্ত গলায় বলল, এখানে শুয়ে পড়ো। ইয়ানা কিছুটা লজ্জিত হলেও কথা না বাড়িয়ে ভদ্র মেয়ের মতো মাথা নিচু করে তার কথা মতো শুয়ে পড়ল। মাথাটা আস্তে করে রাখলো ইয়াশের উরুর উপর। চারপাশে তখন নিস্তব্ধতা, শুধু নিঃশ্বাসের মৃদু শব্দে পরিবেশ ভরে আছে। ইয়াশের আঙুলগুলো ধীরে ধীরে ইয়ানা চুলের ভেতর দিয়ে বুলিয়ে যেতে লাগলো। বিলিকাটার মতো আলতো স্পর্শে যেন স্নিগ্ধ শান্তি নেমে এলো ইয়ানার হৃদয়ে। হঠাৎই নরম স্বরে ইয়াশ প্রশ্ন করলো, তোমার কি মনে হয় অ্যাটম বোমা তুমি কষ্ট পাবে? এরকম কোনো কাজ আমি কখনো করেছি? ইয়ানা চোখ বন্ধ রেখেই মাথা নাড়ল। না। তার ঠোঁটে ক্ষীণ একটা নিশ্চিন্ত নিঃশ্বাস ছুড়ে গেল। ইয়াশ তখন হালকা হাসলো। আঙুলগুলো আরো যত্নে ইয়ানার কপালের ওপর ছুঁয়ে দিয়ে বলল, মনে রেখো আমি করবো না। আর তুমি এখন অসুস্থ, তোমাকে যত্ন করে সুস্থ করে তোলার দায়িত্ব আমার।
তোমাকে আরো অসুস্থ করার নয়। ইয়ানার বুকের ভেতর জমে থাকা সব অস্থিরতা আস্তে আস্তে গলে গেল। মনে হলো সত্যি যেন তার দুর্বল শরীরটা এক নিরাপদ আশ্রয় পেয়েছে। ইয়াসের উরুতে মাথা রেখে সে চোখ মুছে নিল নিঃশব্দে, আর ভেতরে ভেতরে অনুভব করলো এই মানুষটা ভরসার চেয়ে বড় ঔষধ আর কিছু নেই। ইয়াস আবার বলতে লাগলো, তার কণ্ঠে আশ্বাস ভরা দৃঢ়তা। তাই আমি তোমার সুস্থতার অপেক্ষা করব, তুমি একদম ভয় পেও না। ইয়ানা আর নিজেকে আটকাতে পারল না, নিঃশব্দে হাত বাড়িয়ে ইয়াসের কোমর জড়িয়ে ধরল। বুকের গভীরতা থেকে যেন সমস্ত দুর্বলতা নিয়ে মুখটা গুজে দিল তার পেটে। শব্দ আটকে আসা কণ্ঠে ফিস ফিস করে বলল, আপনি এত ভালো কেন বলুন তো? ইয়াস কিছুক্ষণ চুপ করে থাকলো, আঙুলের ডগা দিয়ে চুলগুলো সরিয়ে নরম স্বরে বলল, আমি খুব খারাপ মানুষ, কিন্তু মাঝে মাঝে তোমার মতো অ্যাটম বোমার জন্য খারাপ লাগে, তাই একটু ভালো হয়ে যায়। চিন্তা করো না, তুমি সুস্থ হও। আমি একদম এসব কিছু একদম সুদে আসলে একেবারে তুলবো। অসভ্য। ইয়াসের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। আমি জানি। পরক্ষণেই ইয়ানা খিলখিলিয়ে হেসে দিল। সেই হাসি যেন ঘরের নিস্তব্ধতা ভেঙে আলো ছড়িয়ে পড়ল। ইয়াস কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তার হাসি মাখা মুখের দিকে। চোখের কোণে নরম কোমলতা জমল, ঠোঁটের কোণে অনিচ্ছা সত্ত্বেও ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। সেই মুহূর্তে দুজনেই যেন ভুলে গেল অসুখ, দুর্বলতা কিংবা ভয়, থেকে গেল শুধু এক অদ্ভুত শান্তি আর অদৃশ্য বাঁধন জড়িয়ে থাকা অচেনা অনুভূতি। দুপুরের ঘুম যেন এখনো শেষ হয়নি ইয়ানার। বিকেলের আলো হালকা পর্দার ফাঁক বলে ঘরে ঢুকেছে, তবুও তো এখনো গভীর নিদ্রায় ইয়াসের উরুতে মাথা রেখে শিশুর মতো নিশ্চিন্তে শুয়ে আছে। ইয়াস এক দৃষ্টে ইয়ানার শান্ত মুখের দিকে তাকিয়ে কখনো আলতো করে আঙুল চালিয়ে ওর চুলে বিলি কেটে দেয়, আবার কখনো ঝুঁকে এসে কপালে নিঃশব্দে ঠোঁট ছুঁয়ে দেয়, যেন ভালোবাসার নীরব অঙ্গীকার। এই প্রশান্ত নীরবতা হঠাৎ ভেঙে গেল। খাটে পাশে শুয়ে থাকা দুটো ছোট্ট প্রাণ একসাথে কেঁদে উঠল। কান্নার শব্দে রুম ভর উঠতেই ইয়াস একটু আটকে উঠল। ইয়ানা তখনও ঘুমে ডুবে আছে। অসহায় মুখে চারপাশে তাকালো ইয়াস, তারপর সযত্নে ইয়ানাকে কোলে তুলে খাটে শুইয়ে দিল। কিন্তু নতুন ঝামেলা তৈরি হলো। দুই বাচ্চাই সমান ক্ষুধার্ত, কান্না থামানোর উপায় নেই। একদিকে ইয়ানাকে জাগাতে মন চাইছে না, অন্যদিকে এই ছোট্ট দুজনের কান্না সামলানো দুষ্কর হয়ে উঠেছে। শেষমেশ ইয়াস দু হাতে দুজনকে তুলে নিয়ে ধীরে ধীরে রুমের ভেতর হাঁটতে লাগলো। কোলের দোল আর বাবার গলার হালকা সান্ত্বনা হয়তো কিছুটা শান্তি দেবে ভেবেছিল, কিন্তু না, কান্না তাতে আরো জোরে বাড়তে লাগলো। ঠিক তখনই ইয়ানার চোখের পাতা নড়ল। আদো ঘুমে চোখ খুলে কান্নার আওয়াজে ভ্রু কুঁচকাল। বুঝতে পারলো না কতক্ষণ ঘুমিয়েছে। বাচ্চারা কান্না শুরু করেছে মানে অনেকটা কি পেরিয়ে গেছে। ইয়াস তখনও দুজনকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছে, মুখে অসহায়ত্বের ছাপ। দেয়াল ঘড়ির দিকে চোখ পড়তে ইয়ানার বুক ধক করে উঠল। কাটায় কাটায় 5টা বাজে। দুপুরে যখন ঘুমিয়ে পড়েছিল তখন ঘড়িতে 2টা বাজছিল, অর্থাৎ প্রায় 3 ঘন্টা ধরে এই নিস্তব্ধতা ডুবেছিল। এতক্ষণে তো ছোট্ট দুটো প্রাণ ক্ষুধায় কাতর করবেই, আর সে কারণেই তো এভাবে কান্না করছে। তাড়াহুড়া করে উঠে বসলো ইয়ানা। মুখে এখনো ঘুম ঘুম ভাব, কিন্তু চোখে চিন্তার ছাপ স্পষ্ট। দু হাতে চুল গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি বলল, আমার কাছে দেন বাচ্চাদের। ইয়াস একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। একজনকে সাবধানে ইয়ানার কোলে তুলে দিল। ইয়ানা স্নেহভরা দৃষ্টিতে বাচ্চাটিকে বুকে চেপে ধরলো, তারপর নিচু স্বরে বলল, আপনি দুজনকেই আমার কাছে রাখেন, আপনি বরং বাইরে যান, আমি ঠিক সামলে নেব। ইয়াস ভ্রু কুঁচকে তাকালো, চোখে বিস্ময় আর খানিকটা অভিমান মেশানো প্রশ্ন চিহ্ন। আমি বাইরে যাব মানে কেন? ইয়ানা একটু আমতামতা করে গলা নামিয়ে উত্তর দিল, আসলে বাচ্চাদের দুধ দেব তো, তাই আর কি। মুহূর্তেই ইয়াসের ঠোঁটের কোণে দুষ্ট এক হাসি ফুটে উঠল। ওর চোখে খেলা করলো অদ্ভুত এক উষ্ণতা। কাছে ঝুঁকে নরম অথচ ধীর কণ্ঠে বলল, এরকম ন্যাকামো করো না অ্যাটম বোমা। মেয়েদের দুধ দেওয়া লজ্জার কিছু না। তাছাড়া তোমার শরীরে এমন কিছু নেই যা আমি দেখিনি, বরং আমি তো মুখস্থ করে রেখেছি তোমার প্রতিটি অংশ।
ইয়ানা লজ্জায় গলা নামিয়ে নিল, কিন্তু ইয়াস থামলো না। হালকা ফিসফিস করে বলল, বিশেষ করে তোমার নাভির ঠিক 2 ইঞ্চি নিচে থাকা লাল তিলটা, সেটা তো আমার কাছে একেবারে অমূল্য। ইয়ানার গাল লালচে হয়ে উঠল। লজ্জায় মাথা নামিয়ে ভেতরে ভেতরে নিজেকেই গাল দিতে লাগলো। এই লোকটার সাথে কথা বলাই বৃথা, যা খুশি বলে দেয়। চোখ নামিয়ে নিল, আর কথা না বাড়িয়ে আলতো করে একটি বাচ্চাকে ওড়না দিয়ে ঢেকে দুধ দিল। কিছুক্ষণের মধ্যেই ছোট্টটি শান্ত হয়ে এলো। নরম নিঃশ্বাসে মায়ের বুকের উষ্ণতায় সে ঘুমের কোলে ঢলে পড়ল। কিন্তু আরেক বাচ্চা তখনও জোরে কাঁদছে। কান্নার সুর ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। ইয়াস ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ওর মনের ভেতর রাগ আর বিরক্তি মিশে গেল। এত ভাব নেওয়ার কি আছে? আমার মেয়ে কাঁদছে তবু ভাব যায় না ওনার। শেষমেশ আর সহ্য হলো না। ইয়াস এসে ইয়ানার পাশে বসলো। চোখে গম্ভীর ছায়া, শান্ত কণ্ঠে বলল, একটু অপেক্ষা করতে বলছো? আমার মেয়ে কান্না করছে আর তুমি পরে খাওয়াবে? ইয়ানা বিস্ময়ে মুখ তুলে তাকালো। ক্লান্ত অথচ স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিল, তাহলে কি করব? একসাথে তো আর 2 জনকে দিতে পারবো না, কারণ আপনি বাইরে যাবেন তো। ইয়াসের এবার রাগ হলো, তাই হাত দিয়ে তখনও ওড়নাটা শক্ত করে ধরা। তারপর হঠাৎ ইয়াস এক টানে সেটা সরিয়ে ফেললো। আচমকা ঘটনায় ইয়ানা চমকে উঠল। লজ্জায় চোখ লাল হয়ে উঠল, সাথে রাগও জ্বলে উঠল। কণ্ঠে কাঁপা বিরক্তি। কি করছেন আপনি? ইয়াস কোনো উত্তর দিল না, যেন কিচ্ছু শোনেনি। একেবারে গম্ভীর মুখে ইয়ানার আরেক উরুর ওপর বসালো মেয়েকে। স্নিগ্ধ অথচ ধীর ভঙ্গিতে নিজেই ছোট্ট শিশুর মুখে খাবার তুলে দিল। ইয়ানা মুহূর্তেই নির্বাক, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ইয়াসের দিকে। বুকের ভেতর ধক ধক শব্দে লজ্জায় গাল টকটকে লাল হয়ে উঠল। শেষমেশ মাথা নিচু করে ফেললো, যেন নিজের ভেতর হারিয়ে গেল। ইয়াসর কানে ঝুঁকে নরম অথচ তীর্যক কণ্ঠে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই অ্যাটম বোমা। 3টা বাচ্চার মা হয়েছো তুমি, এই লজ্জা এখন আর মানায় না। আর শোনো, ওর ঠোঁটে খেললো দুষ্ট এক হাসি, চোখে অদ্ভুত দীপ্তি। এখন জামাই কাছে আসতে না চাইলেও নিজে থেকে চলে আসবে জামাইয়ের কাছে। এই লজ্জা শরম এখন তোমার সাথে যায় না অ্যাটম বোমা। ইয়ানার বুকের ভেতর জমে থাকা লজ্জা এবার রূপ নিল রাগে। চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল, ঠোঁট কেঁপে উঠল বিরক্তির ঝড়ে। রাগে চোখে সরাসরি তাকিয়ে বলল, আজে বাজে কথা বন্ধ করুন, নয়তো এমন খুশি মারবো নাক ফাটিয়ে দিব আপনার। ইয়াস এক মুহূর্ত থমকে গেল, তারপরে ঠোঁটে দুষ্ট হাসি ফুটল। চোখে খেলা করলো মজা আর অভিমান মেশানো ঝিলিক। বাহ, একটু আগে তো লজ্জায় মাথা নিচু করে বসেছিলে, আর এখন ঘুষি মারতে চাইছো? ইয়ানা গাল ফুলিয়ে তাকিয়ে রইল। বুকের ভেতর রাগ থাকলেও গালের লালিমা সবটাই অন্য কথা বলে দিচ্ছিল। ইয়াস মাথা নেড়ে হেসে বলল, এই জন্যই মানুষ বলে মেয়েদের মন আকাশের রঙের মতো, ক্ষণে ক্ষণে বদলে যায়। এক মুহূর্তে শান্ত, পরের মুহূর্তে ঝড়। ইয়ানার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু আর কোনো কথা বলল না, যেন নিজের ভেতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাগ, লজ্জা আর অদ্ভুত এক টানাপোড়েনের সঙ্গে। রুমটি তখন একসাথে মিশে গেল বাচ্চাদের নরম সুরেলা নিঃশ্বাস, ইয়াসের দুষ্ট ঠাট্টা ও ইয়ানার রাগ লজ্জার নীরব স্পন্দন। ঠিক তখনই হঠাৎ দরজায় ঠুক ঠুক শব্দ হলো। মুহূর্তে পরিবেশটা বদলে গেল। এরই মধ্যে পাখি খাওয়া শেষ করে ফেলেছে। ইয়াস সযত্নে পাখিকে কোলে তুলে নিল আর দরজার দিকে এগিয়ে গেল। অন্যদিকে ইয়ানা দ্রুত ওড়না দিয়ে সুপকে ঢেকে দিল। ঠিকঠাক হয়ে বসলো। অতিথির সামনে অপচালও দেখাতে চায় না সে। দরজা খুলতে খুশি হলো ইয়াস। সামনে দাঁড়িয়ে রাফিন আর ঠিক পেছনেই মীরা। আরে তোমরা ভেতরে এসো। রাফিন ভেতরে ঢুকলো, নীলাও হাসি মুখে পিছু নিল। ঘরে ঢুকেই মীরা চোখ করলো ইয়াসের কোলে থাকা পাখির দিকে। স্নেহ ভরা হাসি দিয়ে হাত বাড়িয়ে বলল, আমাকে দেন, আমি নিব। ইয়াস মৃদু হাসি দিয়ে পাখিকে মীরার হাতে তুলে দিল। মীরা বাচ্চাটিকে কোলে নিয়ে ইয়ানার পাশে গিয়ে বসলো। মুখে তখনও স্নিগ্ধ মমতা, কণ্ঠে ভালোবাসার স্পর্শ। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি আপু। তারপর মীরা পাখির দিকে মনোযোগ দিল। ছোট্ট পিচ্ছিটা কোলে বসে অদ্ভুত বজায় হাত পা নাড়াচ্ছে, যেন নিজের খেলার জগৎ তৈরি করেছে। মীরার চোখ ভরে গেল মুগ্ধতায়।
হা, বাচ্চাটা কত মিষ্টি, দেখলেই মন ভরে যায়। ইয়ানা তাকিয়ে রইল স্নেহ ভরা চোখে। মুহূর্তের জন্য রুমটা ভরে উঠল অদ্ভুত এক পারিবারিক উষ্ণতায়। ইয়াস আর রাফিন সোফায় বসে পড়ল। রুমের নরম আলোতে দুজনের মধ্যকার কথোপকথনটা যেন আরো গুরুত্বের সঙ্গে ভেসে উঠছিল। ইয়াস ভ্রু কুচিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলল, তার রাফিন চান্স সুখবর কবে দিবে আমাদের? রাফিন একটু হাসি মুখে চোখ নাড়িয়ে উত্তর দিল, আপনার মতো এত ফাস্ট না স্যার, একটু সময় লাগবে, দেরি হবে। ইয়াসের চোখে ঝলক লাগলো, কণ্ঠে তখনও ঠান্ডা তীক্ষ্ণতা। যদি কোনো প্রবলেম থাকে বলো, তাহলে কলিকাতার হারবাল থেকে এনে দেই। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি এভাবে দুর্বল থাকা যায়, সেটা একদম মানায় না। স্যার আমি যথেষ্ট শক্তিশালী, এসব আজে বাজে কথা বলতে দেবো না। মৃদু বিরক্তি মেশানো হাসি দিয়ে রাফিন জোর দিয়ে বলল, মিডিয়া চাইছে আর কিছুদিন পরে বাচ্চা নেবে, তাই আমি ওকে জোর করতে চাই না। এসবের জন্য ওর নিজে প্রস্তুত হওয়া উচিত। ইয়াস ভ্রু কুচকে রাফিনের দিকে তাকালো, কণ্ঠে দুষ্টামি মিশিয়ে বলল, নিজের দোষ বউয়ের উপর দিচ্ছ, বলবো মীরাকে? রাফিন মুখ ঘুরালো, চোখে খানিকটা অস্বস্তি। এসব বলবেন আপনি? বলতেই পারি। রাফিনের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি এরকম। ইয়াস আরো কিছু বলতে যেতেই হঠাৎ চিৎকার করে ঘরে ভরে গেল সুফিয়া চৌধুরীর। শব্দের তীব্রতা তারা দুজনই কিছুটা অবাক হয়ে তাকালো, তারপরে দৌড়ে বাইরে গেল দেখার জন্য কি হয়েছে। পেছনে পেছনে চলে এলো ইয়ানা আর মীরাও, কৌতূহল আর হালকা ভয় অনুভূতিতে। ইয়ানা যখন যা দেখলো তার চোখ বড্ড বড় হয়ে গেল, চমকে বিস্মিত ও একদম হক চকিয়ে মুহূর্তের জন্য কিছুই বলল না। মনটা ধক করে উঠল, একদম বিশ্বাস হচ্ছিল না যা তার চোখে পড়েছে। মীরার হাত স্বাভাবিকভাবেই ইয়ানার দিকে এগিয়ে গেল। দুজনে মিলে স্তব্ধ হয়ে ঘটনাস্থলটা পর্যবেক্ষণ করতে লাগলো। সেই দৃশ্য, শব্দ আর উত্তেজনার মিশ্রণে মুহূর্তটা যেন স্থির হয়ে গেল এক অদ্ভুত নীরবতার মধ্যে, যেখানে সবাই শুধু দেখছে, বোঝার চেষ্টা করছে। ড্রয়িং রুম যেন এক অদ্ভুত ভান্ডারে পরিণত হয়েছে। ঘরের চারপাশে ছড়িয়ে আছে বেবিদের খেলনা, নরম পুতুল, রঙিন জামা কাপড়, চকচকে র্যাপারে মোড়ানো অসংখ্য চকলেট। টানা 10 জন ডেলিভারি ম্যান একে একে বিশাল বড় বড় কার্টুন আর প্যাকেট নামিয়ে রেখে যাচ্ছে। ঘরের বাতাসে মিশে গেছে নতুন কাপড়ের সুগন্ধ আর মিষ্টির গান। এই দৃশ্য দেখে সুফিয়া চৌধুরীর ধৈর্য একেবারে চুকিয়ে গেল। কপাল কুঁচকে রাগের সুরে তিনি বলে উঠলেন, কিছু কিভাবে আনলি তুই স্বামীর? বাচ্চাগুলো এখনো ছোট, ওরা কি চকলেট খেতে পারবে? আর এত জামা কাপড়, ওরা এখন তাড়াতাড়ি বড় হবে, এগুলো কি তবে ছোট হয়ে যাবে না? স্বামীর যেন একেবারেই বিচলিত নয়, মুখে একরাশ খুনসুটি মাখা হাসি নিয়ে মায়ের কথার উত্তর দিল সে। রাগ করছো কেন? ছোট হলে আবার আনবো। আর স্বামী চৌধুরী কি টাকার অভাব আছে নাকি? সুখ আর পাখির জন্য সবই করতে পারি আমি। কথা বলার সময় সামিরের চোখে ছিল এক ধরনের গর্ব আর আনন্দের ঝিলিক, যেন বাচ্চাদের জন্য এইসব কিনে আনা তার কাছে কোনো বোঝা নয়, বরং নিখাদ আনন্দ। সুফিয়া চৌধুরীর মুখে তখন বিরক্তির ছাপ। হঠাৎ তিনি হাত নেড়ে বললেন, যা ইচ্ছা কর তুই, আমার কি তাতে? তার কণ্ঠে অভিমান মেশানো রাগ ঝরে পড়ল। ঠিক তখন ইয়াস এগিয়ে এসে মাকে শান্ত করার চেষ্টা করলো। আরে মা, এত শখ করে সামির এনেছে সুখ আর পাখির জন্য বকাঝকা করছো কেন? ছেড়ে দাও না। আরে বাবা, আনুক, তাতে আপত্তি নাই, কিন্তু এই এতগুলো চকলেটের মানে কি? বাচ্চারা কি এখন চকলেট খেতে পারবে? কথার মাঝে ঐশী হেসে উঠল। সমস্যা নেই মা, আমি আছি তো, নো প্রবলেম, সব সামলে নিব। সুফিয়া চৌধুরী গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। এ কথা বলেই তিনি ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। তার চলে যাওয়ার সাথে সাথে ডাইনিং রুমে যেন এক ধরনের নীরবতা নেমে এলো। মীরা চারদিকে তাকিয়ে চোখ বড় করে বলল, কত কিছু এনেছি। এমন সময় ইয়ানা সিঁড়ি দিয়ে নামছিল। বেবিটাকে কোলে নিয়ে সিঁড়ির ধাপগুলোতে তার পায়ের মৃদু শব্দ করছিল। নিচে নেমে এসে সামিরের দিকে তাকিয়ে নরম গলায় বলল, সামির, এত কিছু আনার কি দরকার ছিল? এখনই সময় হলেই তো আনা যেত।
আরে ভাবি, আমার ভাতিজারা এখনই খেলাধুলা করতে পারবে না, কিন্তু তার মানে কি আমি এখনই আনবো না? খেলাধুলার জিনিস তো পরে আনতে হয় না। ওরা স্বামীর চৌধুরীর ভাতিজি, তাই ওরা সব কিছু আগেই পাবে। হুম, আবার বাপের এনে দিয়ে বলবে ওরা মন্ত্রী ইয়াসের মেয়ে, ওরা কি খেলাধুলা করার বয়স পর্যন্ত থাকবে নাকি? আর দাদা এসে বলবে ওরা আফজল চৌধুরীর নাতনি, আমি চাই না ওরা খেলাধুলা বয়স পর্যন্ত অপেক্ষা। ইয়ানার কথায় সামিরের চোখে যেন মিষ্টি হাসির ঝলক। ইয়াস পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, একদম বউ, তোমার মাথা তো দেখা যায় আমার সঙ্গে থাকতে থাকতে অনেক বুদ্ধি হয়েছে। ড্রয়িং রুমের ভেতর এখনো আনন্দের ঢেউ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খেলনা আর রঙিন বক্স। এর মাঝেই ইয়ানা সামান্য ভ্রু উঁচু করে ঠাট্টার ভঙ্গিতে বলল, সত্যি আপনার মাথায় বুদ্ধি আছে। না থাকলে তোমাকে কিভাবে বিয়ে করলাম? ওটা তো নিজের বুদ্ধিতে করেছিলেন, সত্যিটা বলুন তো। ইয়াস একটু হঠাৎ থতমত খেয়ে গেল। চোখে মুখে অবাক ভাব ফুটে উঠল। আমার বুদ্ধিতে করেননি, তাহলে কার বুদ্ধিতে করেছি শুনি? ইয়ানা যেন আরো উস্কে দিল, মাথা কাত করে বলল, কার মনে নেই? সত্যিটা বলুন। ইয়াসের মুখে কৌশলী হাসি ফুটল। সে অস্বস্তি ঢাকার চেষ্টা করে বলল, আর এইসব বাদ দাও তো বউ, চলো দেখি খেলনাগুলো কি কি এনেছে সামির। হ্যাঁ, এখন যে সত্যিটা বেরিয়ে যাবে তাই এসব বলছেন। শুভশ্রী না, কি যে বলো। কথার শেষ টেনে ইয়ানা আর কিছু না বলে গিয়ে সোফায় বসে পড়ল। ইয়াস একটু ইতস্ত করে রাফিনের কাছে গিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, রাফিন। জানিস, মানলাম বুদ্ধিটা তুমি দিয়েছিলে, কিন্তু বলবি না তো, আমি তোদের ক্লাস পরে নেব, ওকে? রাফিন চুপচাপ দাঁড়িয়ে থেকে দুষ্ট চোখে তাকিয়ে রইল। তার চোখের চাহনি যেন বলছে, এ গোপন কথা হয়তো চিরকালই মজার খুনসুটি হয়ে থাকবে। অন্ধকার ঘর, চারিদিকে দেয়াল যেন গিলে নিয়েছে আলো। কেবল মৃদু ল্যাম্পের কম্পমান আলোর রেখা আর জ্বলতে থাকা সিগারেটের আগুনে লালচে আভা মিলেমিশে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। কোণের চেয়ারে হেলান দিয়ে বসে আছে এক যুবক। তার মুখের অর্ধেকটা অন্ধকারে ঢাকা, বাকি অংশে সিগারেটের ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। মাঝে মাঝে সে ধোঁয়া ছেড়ে দিচ্ছে উপরে, যেন উপরকেই অভিশাপ পাঠাচ্ছে। তার চোখে নিস্পৃহ শীতলতা, ঠোঁটে অনিশ্চিত অথচ ভীতিকর এক বাঁকা হাসি। তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন, শরীরে ভয়ের ছাপ, তবে কণ্ঠে আনুগত। সে মাথা নিচু করে বলল, স্যার, খবর এনেছি, মন্ত্রী সাহেবের যমজ কন্যা হয়েছে। নাম দিয়েছে ইলবা চৌধুরী সুখ আর ইলভি চৌধুরী পাখি। চেয়ারে বসা লোকটা এক মুহূর্ত নীরব রইল। তারপর হঠাৎ এক গর্জন ধ্বনির মতো ভয়ানক হাসি ছড়িয়ে পড়ল ঘরে। সেই হাসি যেন চারপাশের অন্ধকারকে কাঁপিয়ে তুলল। তাহলে বুঝি সময় এসে গেছে? এতদিন শুধু তার বউ ছিল আমার নিশানে, এখন ওর দুই মেয়ে এসেছে পৃথিবীতে। বুঝছো কি মানে? এই তিনজনকে যদি শেষ করতে পারি, তবে মন্ত্রীকে শেষ করার জন্য অন্য কোনো অস্ত্র লাগবে না। ইয়াসের জীবন ধ্বংস হবে তার নিজের প্রিয়জন দিয়েই। সিগারেটের আগুনের শেষ আঁচলটুকু মেঝেতে ফেলে দিয়ে পায়ের নিচে মারিয়ে দিল সে, যেন সেই মুহূর্তে কারো ভবিষ্যৎ চূর্ণ হলো তার নিষ্ঠুর ইচ্ছের তলায়। ঘর জুড়ে এখনো সিগারেটের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। চেয়ারে বসা লোকটির চোখে লালচে দৃষ্টি, ঠোঁটে হিংস্র হাসির রেখা, গলার স্বর নিচু, কিন্তু প্রতিটি শব্দ যেন বিষের মতো ধারালো। সে ফিসফিস করে বলল, মন্ত্রীও একবার বুঝুক আপনজন হারানোর যন্ত্রণা কেমন হয়। কেন শুধু আমি একা এই কষ্ট বয়ে বেড়াবো? ওকেও টের পেতে হবে বুকের ভিতর কেমন করে ছটফট করে আগুন জ্বলে। পাশে দাঁড়িয়ে থাকা লোকটি ভীত অথচ আনুগত্যপূর্ণ স্বরে মাথা নিচু করল। স্যার, খবর আছে, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আর গোপন সূত্রে জেনেছি সেদিন নাকি তার কিছু ঘনিষ্ঠ প্রহরী ছুটিতে থাকবে, মাত্র কয়েকজন গার্ড থাকবে চারপাশে। তাইলে সেদিনই কিছু একটা করা সম্ভব। চেয়ারে বসা লোকটির ঠোঁট ধীরে ধীরে বাঁকা হলো, চোখে অদ্ভুত এক উন্মাদ ঝিলিক। তাহলে আর ভয় কিসের? মঙ্গলবারই হবে মন্ত্রীর জীবনের শেষ বৈঠক। ওই মিটিং থেকে ফিরতে পারবে না সে। সেদিনের পর মন্ত্রী আর মানুষ থাকবে না, সে হবে ভাঙা শূন্য পাগল। সে আবারও হেসে উঠল, ভয়ঙ্কর দীর্ঘ অশুভ সেই হাসি অন্ধকার ঘরের দেয়াল কাঁপিয়ে তুলল। আর আমি পাবো রাজ্য,
ধোঁয়ার শেষ কুণ্ডলি মিলিয়ে গেল বাতাসে, কিন্তু ঘরের ভেতর ভেসে রইল আসন্ন ধ্বংসের গন্ধ। সকাল 9টা। সুখ আর পাখি মনের আনন্দে হাত পা নাড়িয়ে খেলছিল। ছোট্ট হাসি আর উচ্ছ্বাসে রুমটি যেন প্রাণ ফিরে পেয়েছিল। দৃশ্যটি ভীষণ সুন্দর ছিল। শিশুদের খেলার শব্দ, তাদের আনন্দের ঝলক, সবকিছু মিলিয়ে এক নিখুঁত সকাল। ইয়াশ আজ একটু অস্থির ছিল, কারণ তার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সে প্রস্তুতি নিচ্ছিল, কাগজপত্র একে অপরের সাথে মিলিয়ে যাচ্ছিল। ইয়ানা নীরব বসে বাচ্চাদের খেয়াল করছিল। তার চোখে সন্তানের প্রতি স্নেহের ঝলক, তার মুখে হালকা হাসি। কয়েক মিনিট চুপচাপ তাকিয়ে থাকার পর ইয়াশ বলল, বউ, তুমি আজ বডিগার্ডদের ছুটি না দিলেও পারতে। আমি বাড়িতে থাকবো না, আর বাবাও বাড়িতে নেই। এভাবে আমার ভালো লাগছে না, অস্থির লাগছে। ইয়ানা উঠে এসে ইয়াশের সামনে দাঁড়ালো। তার চোখে এক ধরনের ধীরতা আর মুখে শান্ত মৃদু হাসি। সে বলল, আপনি আমাদের নিয়ে বেশি চিন্তা করেন, তাই এমন লাগছে। তাছাড়া কিছুই না, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিকই থাকবো। আপনি শুধু আপনার মিটিং মনোযোগ দিয়ে দিন। ইয়াশ হালকা হাসলো। তার হৃদয় যেন খানিকটা শান্ত হলো। সে ইয়ানার পাতলা কোমর পেঁচিয়ে ধরে এক টানে টেনে নিজের কাছে নিল। এত কাছে পেয়ে ইয়ানার শ্বাসের ওঠানামা অনুভব করতে পারছিল। মুহূর্তটা ছিল নিখুঁত। দুইজনের মাঝে এক ধরনের নীরব সঙ্গত, যেখানে কেবল অনুভূতি ছিল, কোনো কথার প্রয়োজন ছিল না। কিছুক্ষণ পর ইয়াশ হালকা স্বরে বলল, আমার বাচ্চাদের আর আমার মায়ের দায়িত্ব তোমার উপর যান। আমি খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। ইয়াশের হৃৎপিণ্ড যেন সেই শব্দে খানিকটা শান্ত হলো। ধীরে ধীরে সে ইয়ানার দিকে এগিয়ে গেল। এক হাত কোমরে পেঁচিয়ে ধরে রাখলো, আরেক হাত নরম ভাবে ইয়ানার চুলের ভাঁজে ধরে। চোখের কোণে হাসির ছায়া খেলছিল, কিন্তু মনোযোগ পুরোপুরি ইয়ানার স্পর্শে। সে ঠোঁট নরম ভাবে ইয়ানার ঠোঁটের উপর রেখেছিল, এমন ভাবে যেন সব সময় থেমে যাওয়ার ইচ্ছা। ইয়ানা প্রথমে হালকা হক্কা, তারপর ধীরে ধীরে সেই অনুভূতিতে ভেসে গেল। সেই ইয়াশের কাঁধে হাত রেখে সমর্থন দিল। তাদের নিঃশ্বাস মিলছিল, হৃদয় কাঁপছিল, এবং ঘরের বাতাস যেন আরো ঘন হয়ে উঠেছিল। সময় যেন থমকে গিয়েছিল। প্রায় 10 মিনিট পার হলো, কিন্তু হঠাৎ ইয়াশ বুঝল ইয়ানার নিঃশ্বাস কিছুটা বন্ধ হয়ে আসছে। সে সতর্ক হয়ে ঠোঁট ছেড়ে দিল। ইয়ানা ছাড়া পেয়ে নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ইয়াশ তাকিয়েছিল, প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে যেন সে আরো কাছে যেতে